গাড়িগুলো চালাইতে গেলে আমাদের কিছু বেসিক চেক আছে। যেমন সর্বপ্রথম যে বিষয়টা চেক করতে হবে সেটা হচ্ছে 5টা চাকা। কয়টা চাকা? 4টা। অতিরিক্ত টাকা চেক করতে হবে না? অতিরিক্ত টাকায় আপনার ধরেন যে অথবা 6 মাস 7 মাস বসায় রাখছেন, কোনো কাজ নাই, হাওয়া তো থাকবে না, হাওয়া আস্তে আস্তে বের হয়ে চলে যাবে। তো এখন রাস্তার মধ্যে আপনি গেছেন, যাওয়ার পরে দেখতেছেন আপনার টাকাটা হঠাৎ করে পাংচার হয়ে গেছে, অতিরিক্ত টাকাটাও পাংচার হয়ে আসে, তখন কি একটা বিপদে পড়বেন না? তো চেক করতে গেলে আপনাকে স্পেয়ার চাকা সহ টোটাল 5টা টাকার হাওয়া চেক করতে হবে। আপনার টাকার কন্ডিশনের উপরে হাওয়া থাকে। 4টা টাকা যদি নতুন থাকে আপনি সামনে 35 থেকে 40 হাওয়া রাখতে পারবেন। সামনে এবং পিছনের টাকার মধ্যে 5 থেকে 10, সর্বোচ্চ 10, সর্বনিম্ন 5 হাওয়ার ব্যবধান রাখতে হবে। 35 আছে 40 থাকবে, বা 30 আছে 35 থাকবে, এরকম। যদি আপনারা সামনে পিছনে হাওয়ার পরিমাণ সমান রাখেন, গাড়িটা কিন্তু লাফাবে, জাম্পিং করবে, যার কারণে সামনে একটু হাওয়া কম রাখতে হবে। কিন্তু আবার একেবারে বেশি কম রাখা যাবে না, 20-25 রাখা যাবে না। 20-25 রাখলে কিন্তু রিংয়ের উপরে প্রেশার পড়বে, চাকাটা দ্রুত নষ্ট হয়ে যাবে। স্বাভাবিক যে পরিমাণ ওইটাই রাখতে হবে, বুঝতে পারছেন? তারপরে আমাদের চেক করতে হবে ইঞ্জিনের কিছু সাইড আছে, এগুলো চেক করতে হবে। রেডিয়েটর চেক করতে হবে, মোবিল চেক করতে হবে, গিয়ার অয়েল, ব্রেক অয়েল, পাওয়ার অয়েল, ব্রেক অয়েল, এগুলো চেক করতে হবে। মোবিলটা আপনারা চেক কীভাবে করবেন, যেটার মাধ্যমে চেক করবেন ওইটার নাম কি, এগুলো তো জানতে হবে। বা কতটুকু পরিমাণ থাকলে বুঝতে পারবেন যে এখানে পরিমাণ সঠিক আছে। এই যে দেখেন, এটা হচ্ছে মোবিল গ্যাস। এটা কি লোকাল ভাষায় গ্যাস, আর বইয়ের ভাষায় পাবেন ডিপ স্টিক। এটা হচ্ছে বইয়ের ভাষা, কিন্তু এটা লোকাল ভাষায় আপনি যদি কোনো একটা ওয়ার্কশপে বা গ্যারেজে যান, তখন যদি বলেন ডিপ স্টিকটা দেন, তখন ওরা বুঝতে পারবে না। তখন বলতে হবে মোবিল গ্যাসটা বের করেন, নিয়ে আসেন। এই যে দেখেন, আমাদের এই মোবিল গ্যাসের যে ইয়েটা আছে, এটার মাথায় 2টা চিহ্ন দেওয়া আছে, কি তাই না? ভালো করে খেয়াল করেন, একদম উপরে যে চিহ্নটা আছে এইটা বরাবর রাখতে হবে সবসময়। এটা হচ্ছে ফুল, আর এটা যে নিচেটা দেখতেছেন এটা হচ্ছে লো। এর নিচে গেলে কিন্তু খুব বিপদ, যে কোনো সময় আপনার গাড়ির ইঞ্জিন সিজ করতে পারে, আর গাড়িটা কিন্তু দ্রুত গরম হয়ে যাবে। যদি প্রথম কাটারও নিচ দিকে চলে যায়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, পরিমাণ মতো মোবিল দিতে হবে। আপনি ধরেন যে গাড়িতে টোটাল ব্র্যান্ডের মোবিল ব্যবহার করছেন, মেনটেন্যান্সের সময় টোটাল ব্র্যান্ডের মোবিলটা দিয়েছেন, কিন্তু আপনার গাড়িতে 300 গ্রাম বা 200 গ্রাম মোবিল কম করতেছে, লাগবে, ভিতরে গানসা আছে, 200 গ্রাম বা 300 গ্রাম মোবিল প্রয়োজন আছে। সেক্ষেত্রে আপনি কোন ব্র্যান্ডের মোবিলটা দিবেন? কেন, এমনিতে লুজ মোবিল পাওয়া যায়, লোকাল মোবিল পাওয়া যায়, খোলা মোবিল পাওয়া যায়, এগুলো দেওয়া যাবে না? বা বিভিন্ন কোম্পানির প্যাকেট মোবিল পাওয়া যায়, এগুলো দেওয়া যাবে না? আসলে শোনেন, আপনি যে ব্র্যান্ডের মোবিলটা ব্যবহার করবেন ওই ব্র্যান্ডের মোবিলটা দিলে ভালো হবে। ধরেন যে আপনি টোটাল কোম্পানির মোবিলটা ইউজ করছেন, পরবর্তীতে আপনি মোবিল কোম্পানির মোবিলটা নিয়ে আসবেন, দুইটার কিন্তু ঘনত্ব বা দুইটার মান কিন্তু এক হবে না, দুইটার মান কিন্তু এক হবে না, যার কারণে মোবিলটাও বেশি যাবে। যেই আমরা ধরেন যে এখন আমি টোটাল দিচ্ছি, আমাকে আগামী আপনার মেনটেন্যান্স পর্যন্ত টোটালি ব্যবহার করতে হবে। যখন আমি আবার গাড়িটা মেনটেন্যান্স করবো, পুরো মোবিল ফেলে দিয়ে আমি যদি অন্য কোনো ব্র্যান্ডের মোবিল দিতে চাই, তাহলে পরবর্তী মেনটেন্যান্স পর্যন্ত ওই মোবিলই ব্যবহার করতে হবে, অন্য কোনো মোবিল দেওয়া যাবে না। ধরেন যে হয়তো অনেকে আসে না যে ভাই টোটাল ব্র্যান্ডের মোবিল আমি আজকে ইঞ্জিনে দিচ্ছি, কালকে নামাইছি, এই মোবিলটা দিই, এই পুরনো মোবিল দেওয়া যাবে না। কারণ যে মোবিলটা আসছে পুরান মোবিল, ওই মোবিলের সাথে কিন্তু ময়লা থাকবে, কি থাকবে না? ময়লা থাকবে, যার কারণে ভালো নতুন মোবিল দিতে হবে, পুরাতন মোবিল দেওয়া যাবে, এটা সবাই মাথায় রাখবে। রেডিয়েটরের কাজ কি? রেডিয়েটরের কাজ হচ্ছে পানি সংরক্ষণ করা, আর ওই পানিটার মাধ্যমে আমরা ইঞ্জিনটাকে
ঠান্ডা করার চেষ্টা করি। তো রেডিয়েটরের তো একটা নির্দিষ্ট পরিমাণ আছে, কত? 11.5 লিটার। 11.5 লিটার। তো পানিটা কি আপনি যে 11.5 লিটার দিচ্ছেন, 1 বছর পর পর্যন্ত কি পানি 11.5 লিটারই থাকবে? কমে যাবে। আপনার ধরেন যে এভারেজ আপনার প্রতি মাসে হাফ থেকে 1 লিটার পানি দিতে হবে। যেই সেই পানি দেওয়া যাবে না, ডিস্টিল ওয়াটার দিতে গেলেও ঝামেলা আছে। আপনার 1 লিটার ডিস্টিল ওয়াটারের সাথে আপনি 1 লিটার পানি মিক্স করতে হবে, নর্মাল পানি। কিন্তু ডিস্টিল ওয়াটার তো আমার আছে, এমনিতেই আমার যেহেতু পানি একটু কমতেছে, ধরেন যে আজকে চেক করলাম 100 মিলি কম, কালকে চেক করলাম 50 মিলি কম, এইরকম কইরা দেখা গেছে যে আমার প্রতিদিন কিছু পানি লাগতেছে, বা মাসে এবারে আপনার 1 লিটার পানি লাগতেছে। সেক্ষেত্রে আমরা যে প্যাকেট পানিগুলো যেগুলো আছে এইগুলো দিই। কারণ নর্মালি কল থেকে যদি আমরা পানি দিই, বা পুষ্করিণীর পানি দিই, বা নদীর পানি দিই, এই পানিগুলোতে ময়লা থাকে, কলের পানিতে আয়রন থাকে। কি আয়রন থাকে না? এই পানিগুলো দিলে দেখা গেছে যে রেডিয়েটরের ভিতরে যে সেলগুলো থাকে, এই সেলগুলো ব্লক হয়ে যায়। সেলগুলো ব্লক হলে পানিটা পরিপূর্ণভাবে পাস হতে পারবে না। ধরেন যে এই সেলটা এমন একটা জিনিস যে সেলের মাঝখানে কিছু পাইপ দেওয়া আছে, এই পাইপগুলোর মাধ্যমে পানিটা আপনার চলমান থাকে। তো পাইপের এক মাথায় যদি ব্লক হয়ে যায়, পানিটা কি আর ঘুরতে পারবে, চলতে পারবে? চলতে পারবে না। এটাও কিন্তু ইউনিসিস হওয়ার একটা কারণ। তার কারণে আমাদের কী করতে হবে, যেই সেই পানি বা অপরিশোধিত পানি দেওয়া যাবে না, এখানে প্যাকেট পানি বা ভালো পানি দিতে হবে, কি তাই না? কোনো কারণে দেখা গেছে যে আপনি যদি প্যাকেট পানি না দেন, নর্মাল পানি দিতে চান, এই পানিটাকে প্রসেস করতে হবে। কীভাবে প্রসেস করবেন? প্রথমে পানিটাকে মানে ভালোভাবে ফুটাইতে হবে, ফোটানোর পরে ফিল্টার করতে হবে। ফিল্টার করার পরে পানিটা গ্লাসে নিয়ে দেখতে হবে যে কোনো ময়লা বোঝা যায় কিনা। ধরেন যে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টার একটা প্রসেস। তো এই 4 থেকে 5 ঘন্টার একটা প্রসেস করবেন, নাকি আপনার 20 টাকা বা 30 টাকা দেখলে পানি কিনে দিয়ে দিবেন? আমার কাছে এটাই সবচাইতে সহজ একটা পদ্ধতি মনে হয়। তাহলে রেডিয়েটরে কি কি পানি দেওয়া যাবে না? খোলা পানি, নদীর পানি। আপনি পুকুরের পানি দিতে পারবেন, তবে পুকুরের পানিতে কিন্তু ময়লা থাকে। পুকুরের পানি কি 100% পরিষ্কার পাইবেন? কিন্তু পুকুরের পানিতে একটা সুবিধা কি, পুকুরের পানিতে আয়রনটা থাকে না। পুকুরের পানিতে আয়রনটা থাকবে না, কিন্তু পুকুরের পানিতে এই যে ধরেন যে আবর্জনা, ময়লা, আওলা, এগুলো কিন্তু এইগুলোর ভিতরে যায়, তাহলে কিন্তু পুরো লাইন ব্লকটা ব্লক হয়ে যাবে, পুরো লাইনটা ব্লক হয়ে যাবে। তারপর আসি, এই বক্সটার নাম কি? এটা হচ্ছে এয়ার গ্যালন বক্স। এয়ার গ্যালন বক্স। ভিতরে এই ফিল্টারটা দেখেন, মাছ বরাবর এই যে অংশ দেখা যাচ্ছে, মাছ বরাবর এই অংশ বরাবর একটা ফিল্টার আছে ছাঁকনি। বাইরে থেকে অপরিষ্কার ধুলোবালিযুক্ত বাতাসটা ভিতরে টেনে নেবে, নেওয়ার পরে এই বাতাসটা নিচের অংশ থেকে ফিল্টারের মাধ্যমে পরিষ্কার হবে, হয়ে পরিষ্কার বাতাসটা উপরে চলে আসবে। পরিষ্কার বাতাসটা উপরে আসার পরে এটা ইঞ্জিনের ভিতরে প্রবেশ করবে। যদি ফিল্টারটা কোনো কারণে নষ্ট হয় বা ছিঁড়ে যায়, না থাকে, সেক্ষেত্রে কিন্তু সরাসরি বাইরের বাতাসটাই ভিতরে ঢুকবে। বাইরের বাতাসটা যখন ভিতরে ঢুকবে, এই যে দেখেন এখানে একটা অংশ আছে, এটার নাম হচ্ছে বাটারফ্লাই। এটা হচ্ছে কি? বাটারফ্লাই। এই বাটারফ্লাই পুরোটাই জ্যাম লেগে যাবে, ব্লক হয়ে যাবে। বাটারফ্লাইটা কাজ করে কিভাবে? বাটারফ্লাইটা হচ্ছে একটা পাইপের মতো অংশ, ভিতরে একটা পয়সার মতো ধাতব দণ্ড দেওয়া আছে, যেটা আমরা যখন অ্যাক্সিলারেটর চাপ দিই, এইটা হালকা একটু ঘোরে, এবং যখন ঘোরে তখন এখান থেকে আপনার এই বাতাস এবং তেল দুইটা একসাথে ইঞ্জিনে প্রবেশ করে। আমরা অ্যাক্সিলারেটরটা যত চাপ দিই, ওই ধাতব দণ্ডটা ততটাই খুলে যায়, এবং খুলে যাওয়ার ফলে আমাদের ইঞ্জিনের গতিটাও দ্রুত বেড়ে যায়। যদি ওই ধাতব দণ্ডটা ব্লক হয়ে যায় বা ওই লাইনটা পুরোটা ব্লক হয়ে যায়, তাহলে কিন্তু আপনার গাড়ির গতি উঠবে না। আপনি অ্যাক্সেলেটর দিচ্ছেন, অ্যাক্সেলেটর চাপ হচ্ছে কিন্তু প্রেশার হচ্ছে না, ইঞ্জিনে প্রেশার হবে না। আমাদের কি করতে হবে, একটা ফিল্টার লাগানোর পরে নির্দিষ্ট একটা কিলোমিটারে ফিল্টারটা চেঞ্জ করতে হবে। আনুমানিক কত কিলোমিটার?
গাড়ি ভেদে ইঞ্জিন ভেদে কিলোমিটারটা নির্ধারণ করা হয়। ধরেন যে এটা 2000 সিসির গাড়ি, 2000 সিসির গাড়িতে আপনাকে 10,000 কিলোমিটারে ফিল্টারটা চেঞ্জ করে দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। সেক্ষেত্রে আপনি আরও 100 কিলো বা 150 কিলো আগে চেঞ্জ করলেও সমস্যা নেই। ফিল্টারের কাজ কীভাবে ফিল্টারটা কাজ করে এটা তো বুঝতে পারছেন। আচ্ছা, এখন আসি ব্রেক অয়েলে। এটা কি ব্রেক অয়েল? নিচে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার। এটা কি মাস্টার সিলিন্ডার। আমরা আমাদের ব্রেক প্যাডেল কয়টা? হাতের ব্রেকের কাজ কি? ইমার্জেন্সিতে হ্যান্ড ব্রেক দিবেন, তাহলে গাড়ি আর চালানো লাগবে না। গাড়ি ওই যে ঘুরবো। আমাদের ব্রেক প্যাডেল কয়টা? একটা। কিন্তু আমাদের টাকা কয়টা? চারটা। পাঁচটা। আরে ওইটা তো বলছে। আমাদের টাকা কয়টা? চারটা। তো আমরা এক পা দিয়ে ব্রেক কইরা একটা প্যাডেল থেকে 4টা চাকাকে আমাদের কন্ট্রোল করতে হয়। এই যে দেখেন এখানে যে মাস্টার সিলিন্ডারটা আছে, মূলত এই কন্ট্রোলিংয়ের কাজটা মাস্টার সিলিন্ডার করে। আর এই তেলের কাজ কি? এই 4টা লাইনে যদি তেলটা পরিপূর্ণ তেল না থাকে, লাইনের ভিতরে তেল না থাকে, তাহলে যে হাওয়া ঢুকে লাইনটা ব্লক হয়ে যাবে, ব্রেক হবে না। ইমার্জেন্সির সময় যখন আপনি ব্রেক দিবেন, ব্রেকটা পরিপূর্ণভাবে কাজ করবে না, মিস করবে। যার কারণে এই তেলটা রাখা জরুরি। এখানে তেলের লেভেলটা বুঝবেন কিভাবে? খেয়াল করে দেখেন, 2টা চিহ্ন আছে, সংকেত আছে, ম্যাক্স এবং মিনি। কি দেওয়া আছে? ম্যাক্স এবং মিনি। ম্যাক্স পর্যন্ত আমাদের লেভেল, এই ম্যাক্স পর্যন্ত আমাদেরকে সবসময় রাখতে হবে। যদি মিনির কাছাকাছি বা মাঝখানেও চলে আসে, আস্তে আস্তে এটা পুরাই দিতে হবে যত দ্রুত সম্ভব। কিন্তু একদম যদি মিনির নিচে চলে যায়, তাহলে কিন্তু যে কোনো সময় হাওয়া নিয়ে নিবে। হাওয়া নিলে কিন্তু আপনাকে ব্রেকের পুরো কাজ করতে হবে। তেল দেওয়ার পরে পুরো লাইনে 4টা চাকার নতুন করে হাওয়া ছেড়ে তারপরে আপনাকে গাড়ি সচল করতে হবে। তাহলে এটা কি গেল? ব্রেক অয়েল। ব্রেক অয়েলের কাজটা কি? 4টা চাকার মধ্যে ব্রেকের কাজগুলো সঠিকভাবে পরিচালনা করা। পাওয়ার অয়েলের কাজটা কি? আমরা যখন স্টিয়ারিংটা ডানে বামে ঘুরাই, যদি আমাদের পাওয়ার না থাকতো, তাহলে কিন্তু আমাদের স্টিয়ারিংটা ডানে বামে ঘুরাইতে অনেক কষ্ট হতো। মেকানিক্যাল স্টিয়ারিং যদি হয় বা নন ফোর্সড স্টিয়ারিং যদি হয়, তাহলে এই স্টিয়ারিংগুলো সরাসরি স্টিয়ারিং থেকে চাকাতে কানেক্ট থাকে। কিন্তু আমাদের পাওয়ার স্টিয়ারিং হওয়ার কারণে আমাদের স্টিয়ারিংটা পাওয়ার বক্সের সাথে কানেক্টেড, এবং পাওয়ার বক্সের সাথে চাকা 2টা কানেক্টেড। বুঝতে পারছেন? চাকা এবং স্টিয়ারিংয়ের মাঝে কি আছে? পাওয়ার বক্স। যদি পাওয়ার বক্স না থাকে, তাহলে ডানে বামে ঘোরাইতে আমাদের কষ্ট হবে, স্টিয়ারিংটা অনেক শক্ত হয়ে থাকবে। তার কারণে এই পাওয়ার অয়েলটার কাজ কি? পাওয়ার অয়েলটা কীভাবে কাজ করে? এই যে দেখেন, এখানে উপরে একটা চাকা বা পুলি দেখা যায়, এটা হচ্ছে ভ্যান মোটর বা পাওয়ার মোটর। এই পাওয়ার মোটরের মাধ্যমে এই বক্স থেকে তেলটা পাম্প করে আপনার ইয়েতে পাঠানো হয়, পাওয়ার বক্সে পাঠানো হয়। পাওয়ার বক্সে যে অতিরিক্ত তেলটা থাকে, যখন আমাদের বক্সের তেলটা খালি হয়ে যায়, অতিরিক্ত তেলটা পুনরায় আবার পাওয়ার বক্সে চলে আসে। এই তেলটা পুনরায় সার্কুলেশন হয়, ঘোরে। এতে আমরা যখন মোটরটা ঘোরাই, তখন আমাদের সহজ হয়। গাড়ির গতি যত বেশি থাকবে, পাওয়ার স্টিয়ারিংয়ের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, গাড়ির গতি যত বেশি থাকবে, স্টিয়ারিং তত স্মুথ হবে, স্পিড হবে। গাড়ির গতি যত কম থাকবে, স্টিয়ারিংটা তত শক্ত থাকবে। এখন গাড়ি একদম স্টার্ট অফ না, এখন দেখেন কীরকম শক্ত আছে, স্টার্ট দিলে কীরকম নরম হয়ে যাবে, বা গাড়িটা যখন আপনি রান করবেন তখন আরও নরম হয়ে যাবে। এটা কিসের কারণে? পাওয়ার বক্সের কারণে। পাওয়ার বক্সের কারণে নাকি স্যার মানে টাকা বন্ধ থাকিয়ে দেবে? এটা পাওয়ার বক্সের কারণে। যদি আমাদের পাওয়ার বক্স না থেকে নন ফোর্সড স্টিয়ারিং হইতো, মেকানিক্যাল স্টিয়ারিং হইতো, তাহলে ধরেন যে এখন যে এরকম শক্ত, গাড়ি চালানোর সময় তার থেকে একটু হয়তো বা আপনি ইজি পাইতেন। কিন্তু আমাদের পাওয়ার স্টিয়ারিং হওয়ার কারণে আমি শুধুমাত্র স্টার্ট দিব, পুরো ডানে বামে কেটে ফেলবো, সমস্যা নেই।
আমি যত গতি বাড়াবো আমার স্টিয়ারিংটা তত আরও ফ্রি হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? পাওয়ার বক্সটা কোথায় স্যার? পাওয়ার বক্সটা আছে একদম গিয়ার বক্সের নিচে, অর্থাৎ এই যে এখানে বডিটা আছে না, বডির পিছনে। এই বডির এখানে স্টিয়ারিংটা সরাসরি এই বক্সে এসে লাগছে।